নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালে গভীর দুঃখ এবং অত্যন্ত ক্ষোভ নিয়ে আজকে এই ভিডিও করতে বসেছি। কাল পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার কোনো ব্যাখ্যা অন্তত আমার কাছে নেই। কারণ ঘরের মধ্যে শত্রু আমরা পুষে রেখে দিয়েছি, আমরা সীমান্ত পাহারা দিচ্ছি, যেমন পাকিস্তানের ক্ষেত্রে তেমন বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা। এই যে যেখানে হয়েছে সেটা বলছে মিনি সুইজারল্যান্ড, সেখানে পাহাড়ি পথ, ঘোড়ায় নইলে হেঁটে যেতে হবে। তারপরে যে ভ্যালি, তার পেছনে হচ্ছে পুরো পাইন বন। এই যে টোটাল রাস্তাটা, একটা সেনা নেই। টোটাল আপনার ওই ভ্যালিটাতে একটা সেনা নেই। পাইন বনগুলোর মধ্যে কোনো সেনা নেই। একেবারে অবাধ তীর্থক্ষেত্র হয়ে গেছে আমাদের যত সন্ত্রাসবাদী আছে তাদের। আমরা সীমান্ত পাহারা দিচ্ছি, কিন্তু ঘরের মধ্যে যে শত্রুগুলো লুকিয়ে রয়েছে তাদের দিকে আমরা চোখ দিচ্ছি না। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, টোটাল বিজেপি এবং অমিত শাহ নরেন্দ্র মোদীর যে সমস্ত পেটোয়া, যে সমস্ত সংবাদপত্র এবং চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল আছে, তারা সবাই দায়ী, সমানভাবে দায়ী। আজকে পেহেলগাঁওতে হয়েছে কাশ্মীরের, কালকে পশ্চিমবঙ্গে হবে। আমি আগেও বলে রেখে দিয়েছি, আজকেও বলছি। কারণ আমাদের যেমন ব্যর্থ, আমাদের সরকারও ব্যর্থ। মোদিজি তিনি কেবল তাল ঠুকে যান, ঘাড় মে ঘুষকে মারেঙ্গে, কিন্তু উল্টো দিকের লোক ঘরে এসে মেরে চলে যাচ্ছে। আমরা শুধু সীমান্তে তাল ঠুকছি। এই ব্যর্থতার দায় মোদিজিকে নিতেই হবে। তিনি বিদেশ নীতিতে তার যে নেভার ফার্স্ট যে নীতি আছে তাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ। আজ যে কফিনের শাড়ি আমি দেখলাম, সরকারিভাবে বলা হচ্ছে 24 না 25, সঠিক হিসেব কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু আমার যে আন্দাজ, কফিনের যা শাড়ি দেখলাম, সব তো নামানো যায়নি এখনো। ওখানে দেখলাম, ভিডিওতে দেখলাম যে এখনো ওখানে সমস্ত দেহগুলো প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া আছে। সেগুলোই পাহাড়ি পথ থেকে নামানো হবে। অসংখ্য আহত মানুষও ওইখানে হোটেলের মধ্যে রয়েছেন, তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। এই যে 24-25টা মানুষ যে মারা গেল, তার দায় কার? আমি অনুচ্ছেদ 370-35 আমি তুলে দিলাম, খুব ভালো কথা। আমি ওখানে সমস্ত বলে দিলাম যে আমার এখানে কোনো আর সন্ত্রাসবাদী নেই, আপনারা সব চলে আসুন, কাশ্মীরে ঘুরতে আসুন, কাশ্মীরে পর্যটনকে আরো তুলে ধরুন। খুব ভালো কথা। তা পর্যটকদের জন্য আপনাদের সুরক্ষাটা কোথায় ছিল? ওই যে সারা জায়গাটা আমি যেটা বললাম, সেখানে তো একটাও তো আপনার তো সেনাবাহিনী বা কমান্ডো তো ছিল না। ওই পাইন বনটা যেটা আছে, ওই পাইন বনে কিছু কিছু কমান্ডো রাখা যেত না? আমার দৃঢ় সন্দেহ, এবং ভবিষ্যতে প্রমাণও হবে যে এটা ক্রস বর্ডার টেরোরিজম হয়নি। লস্করে তৈবার আউটফিট, ওই নামটা হচ্ছে গিয়ে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। এই TRF কিন্তু কাশ্মীরে যে লোকজন, তাদের ঘরে ঘরেই রয়েছে, যারা কাশ্মীরে বাইরের লোককে ঢুকতে দেবে না। তারা মনে করে কাশ্মীরটা তাদের জমি অন্য কেউ নিতে পারবে না। এদিকে কেন্দ্র সরকার 85,000
ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। টিআরএফ একটা বিবৃতি দিয়ে বলেছে দায় নিয়ে যে এখানে যে 85,000 ডমিসাইল সার্টিফিকেট দিয়ে আমাদের ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা সেটা মানব না। তাই এটা কেন্দ্র সরকার একটু পরে সিদ্ধান্ত নিতে পারতো না আরো 10-15 বছর বাদে, যে ডমিসাইল সার্টিফিকেট আমরা দেবো আরো 10 বছর বাদে? আগে আমরা চিরুনি তল্লাশি করি, ঘরে ঘরে আমরা পরীক্ষা করি। আমি শুধু, আমার ভাষা হারিয়ে গেছে, আমি শুধু আমার নিজের ইমেজ চমকাচ্ছি। আজকে আমি দ্বিতীয়বার বলছি, আজকে কাশ্মীরে হয়েছে, কালকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যে সমস্ত সীমান্ত অঞ্চলগুলো ঘেরা রয়েছে সেই সমস্ত অঞ্চলে এই হামলা হতেই পারে। কেউ আটকাতে পারবে না, কারণ বাংলাদেশ আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আর কেউ রাজ্য সরকারকে দোষ দেবে, কেউ কেন্দ্র সরকারকে দোষ দেবে। কেন্দ্র সরকারের যত পাঁচআটা চ্যানেল রয়েছে, ইউটিউবার রয়েছে, খবরের কাগজ রয়েছে, তারা কেন্দ্রীয় সরকারের পা চাটবে। রাজ্য সরকারের পক্ষে যারা রয়েছে তারা রাজ্য সরকারের পক্ষে পা চাটবে। মরবে কে? সাধারণ মানুষ। এই যে আজকে আমি যে ভিডিওটা করছি, এই ভিডিও করার পর আমার কমেন্ট বক্সে মোদী সমর্থকেরা কমেন্টের বন্যা বইয়ে দেবে। আমি তাদেরকে প্রশ্ন করি যে এই যে 24-25 জনের মধ্যে আপনার যদি আত্মীয় স্বজন থাকতো, আপনি কি এই কমেন্ট করতেন আমায়? আমি জানি মোদীজি সম্পর্কে তাদের একটা বিরাট একটা ধারণা রয়েছে, কিন্তু আমারও একসময় ওই ধারণাটা ছিল, ঘাড়বে ঘুষকে মারেঙ্গে। কিন্তু দেখা গেল অন্য লোক এসে, আমাদের অন্য দেশের লোক এসে ঘরে ঢুকে বেড়ে দিয়ে চলে যাচ্ছে। মালদা, মুর্শিদাবাদ চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে। ডোমকল থেকে উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার চেহারা আপনারা সবাই জানেন। আপনারা সবাই রাস্তাঘাটে বেরোন, এই যে বাইকে যত সমস্ত আপনার ওই সিট বেল্ট বলুন, গাড়িতে বলুন বা বাইকে বলুন, নিয়ম কিন্তু হচ্ছে আমাদের জন্য। আপনি খিদিরপুর, বেটিয়াপুর, হাওড়া এই সমস্ত অঞ্চলে আপনি যান, মাথায় একটা ফেস টুপি যদি থাকে তাহলে পরে 7 খুন বাঁক, আপনাকে ধরবে না। ধরার সাহস নেই, সার্জেন্ট বা ট্রাফিক পুলিশে ধরার সাহস নেই। যদি আপনার সিট বেল্ট না থাকে, যদি মাথায় একটা টুপি থাকে, আপনাকে সাগ্রহে বলবে আপনি চলে যান, তারা আইনের বাইরে। তো আমরাই করেছি, আজ সমালোচনা করছি, হয়তো আমার উপরে আঘাত আসতে পারে, কিন্তু একজনকে না একজনকে তো বলতে হবে, কাউকে না কাউকে তো বলতে হবে। সবাই যদি মোদিজির সঙ্গে যদি তাল মেলাতে থাকি, তাহলে পরে আমাদের দেশটা হবে কি? আমাদের নাগরিকদের সুরক্ষাটা দেবে কে? বিশ্বাস করুন বা নাই করুন, আমরা কিন্তু একটা ইসরায়েল বনে গেছি। আগেও বলেছি, আজও বলছি, আমরা একটা ইসরায়েল বনে গেছি। এদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, আরো পেছনে ছুরি দিয়ে কোন কোন দেশ বসে আছে তো ভগবান জানে। তবুও আমি আমার রাজনীতি চমকাবো। আমাদের ভোট ব্যাংক দরকার, আমরা ভোটের জন্য আমরা রাজনীতি করে যাব। কেউ নিজের ছবি উজ্জ্বল করছে সারা বিশ্বে, কেউ নিজের ভোট ব্যাংক চালাচ্ছে। এই অবস্থার মধ্যে ভারতবাসী পড়ে রয়েছে। আপনারা লক্ষ্য করবেন, আমার এই ভিডিওর কমেন্টে লক্ষ্য করবেন, যদিও আমার খুব একটা ভিউজ টিউজ হয় না, কিন্তু যে কটা হয় আপনারা লক্ষ্য করবেন যে মোদির সাপোর্টাররা মোদি গুণকে তারা কত রকমের তারা কমেন্ট করবেন। এবং সত্যিকারের যদি বুকে হাত দিয়ে আপনি ভাবেন যে আপনি কতটা ভারতবর্ষের নিশ্চিন্তে আছেন, বাজার ঘাট আপনি যেখানে যাচ্ছেন আপনি কতটা নিশ্চিন্তে ঘোরাফেরা করেন। আপনার ছেলে বা আপনার মেয়ে যখন চাকরি করতে যায়, একটু রাত হয়ে গেলে
আপনি 10 বার ফোন করেন তাকে, সে কেমন আছে, কখন ফিরছে। এটা কিন্তু আগেও ছিল না, এটা কিন্তু ইদানিং হয়েছে। আমাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে যে আজকে আমি ভালো আছি, কাল ভালো থাকবো। তো এখনো যদি আমরা সতর্ক না হই তাহলে পরে একদিন ওই পেহেলগাঁওয়ের মতো অবস্থা কিন্তু আমাদের এখানেও হবে, এটা নিশ্চিতভাবে জেনে রাখবেন। কজন আমায় সাপোর্ট করবেন, কজন আমায় করবেন না, সে নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমার বলার কথা, আমার প্রতিবাদ করার কথা, আমি প্রতিবাদ করলাম। তাতে নরেন্দ্র মোদী যদি আমার উপরে ক্ষেপে যান, আমার ভিডিও তো তার অব্দি পৌঁছাবে না। যদি বিজেপি সমর্থকের আমার উপরে ক্ষেপে যায়, তাহলে ক্ষেপে গেলে আমার কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ওখানে মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ।